আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের খোসবাসপুরে, এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিশোর কর্নেল সমগ্র দ্বিতীয় খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশিং। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প ইয়াজদারগিদের হিরে। এখন শুরু হচ্ছে প্রথম পর্ব। প্রাইভেট ডিটেকটিভ কে কে হালদার, অর্থাৎ আমাদের প্রিয় হালদার মশাই, সবাইকে ঘরে ঢুকে সশব্দে সোফায় বসে ফ্যাঁসে গলায় বলেন, অসম্ভব, অবিশ্বাস্য, অদ্ভুত। তার চোখ দুটো গুলি এবং গোঁফের ডগা তীর তীর করে কাঁপছিল। এ পকেট ও পকেট খোঁজাখুঁজি করে ফোঁস করে শ্বাস ছেড়ে বললেন, ফেলাইয়া আইছি। বুঝলাম জিনিসটা নস্যির কৌটো। উত্তেজনার সময় ওর মুখে মাতৃভাষা বেরিয়ে পড়ে। তাছাড়া খানিক নাটুকে স্বভাবেরও মানুষ বটে। সামান্য ব্যাপারে তিলকে তাল করে ফেলেন। পেশাদার গোয়েন্দা হওয়ার দরুন সবসময় সবকিছুতে সন্দিগ্ধ হয়ে রহস্য খোঁজেন। বিশাল দেহী কর্নেল নীলাদ্রি সরকার চোখ বুজে সম্ভবত কোনো দুর্লভ প্রজাপতি দেখছিলেন এবং সাদা দাড়িতে হাত বুলিয়ে সেটির জৈব গোত্র বিচার করছিলেন। জানালা দিয়ে ছিটকে পড়া রোদ্দুরে ওর চওড়া টাক ঝলমল করছিল। বললেন, অদ্ভুতের সঙ্গে ভূতের সম্পর্ক আছে হালদার মশাই। হ, ঠিক কইছেন। হালদার মশাই সোজা হয়ে বসলেন। ভূত ভূত। হাসি চেপে বললাম, কোথায় দেখলেন হালদার মশাই? হালদার মশাইয়ের মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। চাপ্পা গলায় বললেন, 34 বৎসর পুলিশে সার্ভিস করছি, রিটায়ার্ড লাইফে প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি খুলছি, ডেঞ্জারাস ক্যাশ হাতে লইছি। কখনো ভূত দেখি নাই, কাল রাত্রে সচক্ষে দেখলাম। ভূত দেখলেন? হ, ভূত ছাড়া কি। নিজের একখান চক্ষু খুইলা বেসিনে রাখলো, জলে ধুইয়া ফের পইরা লইল। হাসতে হাসতে বললাম, নকল চোখ বা নকল দাঁত অনেকেই পড়েন। হালদার মশাই চটে গিয়ে বললেন, জয়ন্তবাবু, আমি পোলাপান না, বেসিনের জলে রক্ত দেখছি। ভূতের শরীরে রক্ত থাকে নাকি? হালদার মশাই আরো খাপ্পা হয়ে কি বলতে যাচ্ছিলেন, ষষ্ঠীচরণ কফি দিয়ে গেল। ওর জন্য স্পেশাল কফি, অর্থাৎ 3 ভাগ দুধ 1 ভাগ লিকার। উনি কফির দিকে প্রায় ঝাঁপিয়ে পড়লেন। আমার বৃদ্ধ প্রকৃতিবিদ বন্ধু এতক্ষণে চোখ খুলে কফির পেয়ালা তুলে নিলেন। অভ্যাস মতো আওড়ালেন, কফি নার্ভকে চাঙ্গা করে। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, ডারউইন সাহেবের বিবর্তনবাদ ভূতের ক্ষেত্রেও খাটে ডার্লিং। নিয়ান্ডারথাল মানুষ থেকে ক্রোম্যাগনন মানুষ, তা থেকে হোমো স্যাপিয়েন্স, আমরা যে মানুষ, সেরকম আদিম ভূত থেকে বর্তমান ভূত। এ ভূতের রক্তও থাকতে পারে। হলিউডে তৈরি সাহেব ভূতের ছবি দেখেছ? ড্রাকুলার ভূত রক্তচোষা ভূত ছিল। দিশি ভূত ঘাড় মটকাত, কিন্তু রক্ত খেত না। বিলিতি ভূতের চরিত্রই অন্যরকম। তারা যেমন রক্ত খায়, তেমনই তাদের শরীরে রক্তও থাকে। আধুনিক সাহেব ভূত কিরকম চিন্তা করো। হালদার মশাই গুলি চোখে তাকিয়ে কফি খাচ্ছিলেন। বললেন, কর্নেল স্যার ঠিক ধরেছেন, লোকটা চেহারা সাহেব গো মতো। এবার একটু আগ্রহ দেখিয়ে বললাম,
ব্যাপারটা খুলে বলুন তো হালদার মশাই। কফি শেষ করে হালদার মশাই যা বললেন তা মোটামুটি এই। গতকাল সন্ধ্যায় তিনি দমদম এলাকায় এক অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়েছিলেন। ফিরতে রাত প্রায় 10টা হয়ে যায়। যশোর রোডের মোড়ে ট্যাক্সি বা বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। শীতের রাত, ঘন কুয়াশা, রাস্তাঘাট শুনশান নিঝুম। হঠাৎ দেখলেন তার পাশ দিয়ে একটা লোক রাস্তা পেরিয়ে যাচ্ছে। রাস্তার মধ্যিখানের আইল্যান্ডে বাগান করেছে পুরসভা। ঝোপে ঝাড়ে কালো হয়ে আছে। লোকটা সেখানে যেতেই কেউ সেই ঝোপ থেকে বেরিয়ে গুলি ছুড়ল। অমনি লোকটা তাকে 2 হাতে ধরে ওপরে তুলে আছাড় মারল। তারপর হনহন করে এগিয়ে ওপরের একটা বাড়ির গেটে ঢুকে গেল। কয়েক সেকেন্ডের ঘটনা। পরপর কয়েকটা গাড়ি চলে যাওয়ার পর হালদার মশাই দৌড়ে গেলেন। আবছা আলোয় দেখলেন দলা পাকানো রক্তাক্ত একটা দেহ ফুটপাত ঘেঁষে পড়ে আছে। এক্ষেত্রে অন্য কেউ হলে চেঁচামেচি করে লোক ডাকত, কিন্তু হালদার মশাই স্বভাব গোয়েন্দা, তাই সেই শক্তিমান লোকটার খোঁজেই ছুটে গেলেন। গেটটা জরাজীর্ণ এবং ভেতরে প্রায় একটা জঙ্গল। তার ভেতর হানাবাড়ির মতো একটা দোতলা বাড়ি। ছায়ার আড়ালে গুড়ি মেরে এগিয়ে হালদার মশাই পাঁচিল ডিগোলেন। আগাছার জঙ্গলে ঢুকে বাড়িটার দিকে তাকিয়ে আছেন। হঠাৎ নিচের একটা ঘরে আলো জ্বলে উঠল। সাহস করে এগিয়ে একটা খোলা জানালায় উঁকি দিয়ে দেখলেন সেই লোকটা বাথরুমে বেসিনের সামনে দাঁড়িয়ে আয়নায় নিজের মুখ দেখছে। একটা চোখ রক্তাক্ত। হালদার মশাই বুঝলেন আততায়ীর গুলি তার চোখে লেগেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই চোখটা উপড়ে দিয়ে বেসিনের ট্যাপ খুলে ধুলো। চোখের গর্ত থেকে সম্ভবত খুদে গুলিটাও টেনে বের করে ফেলল। তারপর চোখটা আবার পড়ে দিল। দৃশ্যটা শুধু ভয়ঙ্কর নয়, বীভৎস। এই পর্যন্ত দেখে হালদার মশাইয়ের নার্ভের অবস্থা শোচনীয়। তিনি আতঙ্কে ঠকঠক করে কাঁপতে কাঁপতে পালিয়ে এলেন। ততক্ষণে রাস্তায় কিছু লোক জড়ো হয়েছে। গাড়ি চাপা পড়ে দুর্ঘটনা ধরে নিয়েই তারা উত্তেজিত। কিন্তু গোয়েন্দার স্বভাব, হালদার মশাই গুলির শব্দ শুনেছেন, তাই আগ্নেয়াস্ত্রটি খুঁজছিলেন। একটু পরে তা দেখতেও পেলেন। .22 ক্যালিবারের কালচে রঙের রিভলভারটা পড়ে আছে হাত 30 দূরে ফুটপাতের ওপর। লোকের চোখ এড়িয়ে সেটি কুড়িয়ে নিলেন। তারপর গ্যারাজগামী একটি বাস দৈবাত পেয়ে গেলেন। সারা রাত ঘুমোতে পারেননি হালদার মশাই। পুলিশকে জানাতে ভরসা পাননি, কারণ তাকে নিয়ে পুলিশ মহলে প্রচুর ঠাট্টা বিদ্রুপ চালু আছে। তাছাড়া নিজেই এই রহস্যের সমাধান করার লোভ রয়েছে, তাই ভেবেচিন্তে কর্নেল স্যারের লগে কনসাল্ট করতে এসেছেন। কর্নেল চোখ বুজে শুনছিলেন, দাঁতের ফাঁকে জ্বলন্ত চুরুট। বললেন, সাহেবের মতন চেহারা। হালদার মশাই বললেন, কতকটা, মানে মরার মতো দেখতে। মাথায় ঝাঁকড়া চুলগুলি কেমন লালচে, গরনে আমার মতো লম্বা, তবে রোগাও না মোটাও না। বয়স অনুমান করতে পারেন? হালদার মশাই আমাকে দেখিয়ে বললেন, এই জয়ন্তবাবুর কাছাকাছি হইব। তাহলে যুবক বলে চলে? হ, জয়ন্তবাবুর মতোই গোপদারি কিছু নাই। পোশাক? প্যান্ট সোয়েটার, সোয়েটারের রং ব্লু, নেভি ব্লু। বলে হালদার মশাই জ্যাকেটের ভেতর পকেট থেকে খুদে একটা আগ্নেয়াস্ত্র বের করে কর্নেলকে দিলেন। কর্নেল রিভলভারটি কিছুক্ষণ পরীক্ষা করে দেখার পর বললেন, 6 রাউন্ডার চীনে অস্ত্র, তাদের চোরা বেআইনি জিনিস। এটা আমার কাছে রাখতে আপত্তি আছে হালদার মশাই? হালদার মশাই জোরে মাথা নেড়ে বললেন, না, তবে কর্নেল স্যার, এখনই সেই বাড়িটা চেক করানোর দরকার। চলেন যাই গিয়া। উৎসাহের সঙ্গে তিনি উঠে দাঁড়িয়েছেন। সেই সময় ডোরবেল বাজল। ষষ্ঠী একটু পরে একটা নেম কার্ড এনে বলল, এক সাহেব বাবা মশাই, বেরোত নাক। কর্নেল চোখ কটমটিয়ে বললেন, নিয়ে আয়। তারপর অস্ত্রটি টেবিলের ড্রয়ারে ঢোকালেন। হালদার মশাই ধপাস করে বসে পড়েছিলেন। আমিও একটু চমকে উঠেছিলাম। সাহেব ভূতের কথা শোনার পর বেরোত, অর্থাৎ কিনা বৃহৎ নাকওয়ালা সাহেবের আবির্ভাবে বুক ধরাস করে ওঠারই কথা। হালদার মশাই গুলি গুলি নিষ্পলক চোখে বাইরের দরজার দিকে তাকিয়ে আছেন। কর্নেল কার্ডটা টেবিলে রেখে বললেন,
পার্ক স্ট্রিটের বিখ্যাত ম্যাডান জুয়েলার্সের মালিক F.S. ম্যাডান। হালদার মশাই আশ্বস্ত হয়ে শ্বাস ছাড়লেন। আমিও। সুট পরা ঢ্যাঙা রোগাটে গড়নের এক ভদ্রলোক ঘরে ঢুকে করজোড়ে নমস্কার করে ইংরেজিতে বললেন, নমস্কার, আমি কর্নেল সাহেবের সঙ্গে গোপনে কিছু কথা বলতে চাই। হিরে চুরি সম্পর্কে কি? ম্যাডান একটু হেসে বললেন, তাহলে আমি ঠিক লোকের কাছেই এসেছি। আপনি বসুন। তবে কি অর্থে আমাকে ঠিক লোক বললেন জানি না। আপনার বাড়ির গোপন বেসমেন্টে রাখা ইস্পাতের ভল্ট থেকে 182 ক্যারেটের একটা হিরে চুরির খবর গত মাসে কাগজে সবিস্তারে বেরিয়েছিল। আপনার দাবি হিরেটা নাকি ঐতিহাসিক। ম্যাডাম আমাদের দেখে নিয়ে বললেন, আমার কিছু গোপন কথা আছে। কর্নেল আমাদের দুজনের পরিচয় দিয়ে সিরিয়াস ভঙ্গিতে বললেন, আপনার গোপন কথা এদের কাছে আমি গোপন রাখতে পারবো না মিস্টার মাদান। কাজেই ম্যাডাম ওর কথার উপর বললেন, কি বললেন? মাদান? আপনি তাহলে পার্সি ভাষা জানেন? সামান্যই। ম্যাডান স্ট্রিট যার নামে তিনিও আপনাদের জোরাস্তারি ধর্মের লোক ছিলেন। বাঙালি বসু যেমন ইংরেজিতে বোস হয়েছেন, মাদানও তেমনি ম্যাডান। যাই হোক, বলুন আপনার গোপন কথা। ম্যাডাম একটু ইতস্তত করে বললেন, 1 মাস হয়ে গেল পুলিশ কিছু করতে পারল না। ফরেন্সিক রিপোর্টে বলা হয়েছে লেজার রশ্মি দিয়ে ইস্পাতে ভল্টের একটা অংশ গলিয়েছে চোর। বেসমেন্টে ঢোকার গোপন দরজার লকও গলিয়েছে। এই পর্যন্তই। আপনি বলছেন হিরেটা ঐতিহাসিক, একটু বুঝিয়ে বলুন। পারসিক সাসানীয় বংশের শেষ সম্রাট ইয়াজদার্গিদের মুকুটে এই হিরে বসানো ছিল। তিনিও আমাদের জোরাস্তারি ধর্মাবলম্বী ছিলেন। বর্তমান বাগদাদের কিছু দূরে হীরার যুদ্ধে খ্রিস্টীয় 7ম শতকে তিনি আরবদের হাতে পরাজিত হন। তার মুকুট থেকে পবিত্র হিরেটি খুলে নিয়ে পালায় তার এক অনুচর। সে এক দীর্ঘ ইতিহাস। প্রায় 1350 বছর এহাত ওহাত ঘুরে হিরেটি যায় এক ব্রিটিশ সামরিক অফিসারের হাতে। তার বংশধর গত জুন মাসে নিউ ইয়র্কের নিলাম ঘরে সেটি বেচতে দেন। $12 লক্ষ আমার এজেন্ট কিনে নেন। বিশ্বের সব বড় নিলাম কেন্দ্রে আমার এজেন্ট আছেন। ম্যাডাম একটু দম নিয়ে বললেন, দুঃখের কথা কি জানেন কর্নেল সরকার? এই অধম ফিরুজ শাহ মাদানের এই পূর্বপুরুষ সম্রাট ইয়াজদার্গিদের সেই অনুচর। প্রামাণিক ঐতিহাসিক তথ্য আপনাকে দেখাতে পারি। একটু চুপ করে থেকে বললেন, পবিত্র হিরে আপনি উদ্ধার করে দিন। এর জন্য যত টাকা লাগে আমি দিতে রাজি। আমি বেশ বুঝতে পেরেছি পুলিশের পক্ষে এ কাজ দুঃসাধ্য। নিউ ইয়র্কের নিলাম ঘরে আপনার এজেন্টের নাম কি? টেডি পিগার্ড। খুব বিশ্বস্ত লোক। জমি জমা সম্পত্তির কারবারি। আবার অন্যের হয়ে নিলাম ঘরে হরেক রকম জিনিস নিলামেও ডাকেন। বলা দরকার কর্নেল সাহেব, আমার মতো ওর অনেক মক্কেল আছেন, কিন্তু এ ব্যাপারে মক্কেলের সঙ্গে ওর বোঝাপড়া আছে। কোন জিনিস কোন মক্কেলের হয়ে নিলামে কিনতে চাইছেন বা কেনেন তা পিগার্ড এবং সেই মক্কেল ছাড়া খুনাক্ষরে আর কেউ জানতে পারবে না। পিগার্ড তা জানাবেন না। আপনি তো জানেন ব্যবসা বাণিজ্যে কিছু নীতি কঠোরভাবে মেনে চলা হয়। হালদার মশাই কান খাড়া করে শুনছিলেন, বলে উঠলেন, ট্রেড সিক্রেট। ট্রেড সিক্রেট, সায় দিলেন ম্যাডাম। এভাবে বহু রত্ন আমি পিগার্ডের মারফত কিনেছি। প্রায় 20 বছরের যোগাযোগ তার সঙ্গে। এই পবিত্র হিরে যে নিলামে বিক্রি হবে তা পিগার্ডই আমাকে জানিয়েছিলেন। তার কারণ বুঝতেই পারছেন, জোরাস্তারি সম্রাটের মুকুটের হিরে এবং আমিও একজন জোরাস্তারি। তা শুনেই আমি আকাশের চাঁদ হাতে পেলাম। আমাদের পরিবারে বংশ পরম্পরা এই হারানো হীরের কাহিনী চালু আছে। আমার ঠাকুরদার হাতে লেখা বৃত্তান্তে এর উল্লেখ আছে। খবর পেয়েই চলে এলাম নিউ ইয়র্কে। পিগার্ডকে বললাম, এই হিরে আমার চাই। চিন্তা করুন কর্নেল সাহেব, এই যাবৎকাল সর্বোচ্চ দরে ওই নিলাম ঘরে এক টুকরো হিরে বিক্রি হলো। রেকর্ড দর। কর্নেল বললেন, পিগার্ডকে আপনি বলেছিলেন?
হিরেটার সঙ্গে আপনাদের পরিবারের সম্পর্ক আছে? না, ম্যাডাম সাহেব চাপা গলায় বললেন। বলিনি, তার কারণ পিগার তাহলে বেশি কমিশন দাবি করতেন। আপনার বাড়িতে আর কে আছেন? আমার মেয়ে খুরশিদ আর জামাই খুসরো। আমার স্ত্রী 5 বছর আগে মারা গেছেন। আর কেউ আছেন? আয়া, খানসামা, বাবুর্চি, আমার ড্রাইভার, দারোয়ান, এরা আছে। কিন্তু পবিত্র হীরের ব্যাপারটা তাদের জানার কথা নয়। আপনার মেয়ে জামাইয়ের? তারা জানত। আপনার জামাই কি করেন? আমার দোকানের দায়িত্ব তারই হাতে। কলকাতায় আপনার আত্মীয় স্বজন নিশ্চয়ই আছেন? অবশ্যই আছেন। হালদার মশাই ক্রমশ উত্তেজিত হয়ে উঠছিলেন। নিজস্ব ইংরেজিতে বললেন, ইয়োর ডটার বাই স্লিপ অফ টাং। ম্যাডাম রুষ্টভাবে বলেন, নো। হালদার মশাই দমে গিয়ে আবার ফেলে আসা নস্যির কৌটো খুঁজতে থাকলেন। কর্নেল বললেন, যাই হোক, সম্রাট ইয়াজদার্গিদের হৃদয় যে আপনার বাড়িতে আছে এবং কোথায় লুকোনো আছে সে কথা কেউ জানতে পেরেছিল। সে যদি সত্যি লেজার রশ্মি ব্যবহার করে থাকে তাহলে বুঝতে হবে সে একজন বিজ্ঞানী। কারণ একজন বিজ্ঞানী ছাড়া লেজার রশ্মি ব্যবহার কেউ করতে জানে না। করার ঝুঁকি সাংঘাতিক। পুলিশও তাই বলেছে। বলে ম্যাডাম সাহেব কৌটোর ভেতর পকেট থেকে একটা ব্যাংকের চেক বই বের করলেন। কি বাবদ আপনাকে অগ্রিম কিছু টাকা দিতে চাই কর্নেল সরকার। আমি আজ বিকেলের প্লেনে কদিনের জন্য বাইরে যাব। দরকার হলে আমার বাড়ি বা দোকানে টেলিফোনে খুসরোর সঙ্গে যোগাযোগ করবেন। তাকেও বলে যাব আপনার কথা। ম্যাডাম চেক বই খুললে কর্নেল বললেন, দুঃখিত মিস্টার ম্যাডাম, আমি ফি নিই না। সে কি, এই কেসে আপনাকে? মিস্টার ম্যাডাম, আমি ডিটেকটিভ নই। বলে কর্নেল হালদার মশাইকে দেখিয়ে দিলেন। উনি ডিটেকটিভ। কি হালদার মশাই, কেস নেবেন নাকি? হালদার মশাই হাসতে গিয়ে গম্ভীর হলেন। ম্যাডাম বললেন, কর্নেল সাহেব, আমি কিন্তু আপনার কাছে এসেছি। দয়া করে আপনি কেসটা নিন। আমার বিশ্বাস আপনি পবিত্র হীরে উদ্ধার করে দিতে পারবেন। কর্নেল চোখ বুজে গাড়িতে হাত বুলোতে থাকলেন। কোনো কথা বললেন না। ম্যাডাম সাহেব দ্বিধার সঙ্গে বললেন, দয়া করে যদি আমার সঙ্গে আসেন, আমার বাড়ির গোপন বেসমেন্ট এবং ভল্ট দেখাতে পারি। আমার মনে হচ্ছে আপনার দেখা দরকার। কর্নেল বললেন, আপাতত দরকার দেখছি না। তাহলে আপনি কেস নিচ্ছেন না? আপনি কবে ফিরছেন বাইরে থেকে? আগামী রবিবার। ফিরে এসে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ম্যাডাম সাহেব গম্ভীর মুখে উঠে দাঁড়ালেন। তারপর নমস্কার করে বেরিয়ে গেলেন। হালদার মশাই লাফিয়ে উঠলেন। কেসটা লইলেন না কর্নেল স্যার? প্রচুর রহস্য, প্রচুর। তার চেয়ে সাংঘাতিক রহস্যের খবর আপনি এনেছেন। বলে কর্নেল টেলিফোন তুলে ডায়াল করতে থাকলেন। একটু পরে কাকে বললেন, হ্যালো, সোমা নাকি? আমি কর্নেল। না না, শোনো, গত রাত্রে যশোর রোডে একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ হ্যাঁ, আমি ইন্টারেস্টেড। পরিচয় পাওয়া গেছে? এক সেকেন্ড, লিখে নিচ্ছি। কর্নেল টেবিলে রাখা প্যাড টেনে কী সব লিখে নিলেন। চাপা দুর্বোধ্য কিছু কথাবার্তাও বললেন। হালদার মশাই বললেন, কি কি? কর্নেল একটু হেসে বললেন, ম্যাডাম সাহেবের হঠাৎ এতদিন পরে আমার কাছে আসার কারণ খুঁজছিলাম। হালদার মশাই, আমার যখনই সন্দেহ হয় কেউ কোনো তথ্য গোপন করে আমার সাহায্য চাইছে, তখন তার কেস নেওয়া আমি পছন্দ করি না। গত রাত্রে আপনার দেখা ভূতটা যাকে আছাড়ে মেরেছে তার নাম জামশিদ নওরোজি। চমকে উঠে বললাম, পারসি নাম? হ্যাঁ, তার চেয়ে বড় কথা, ভদ্রলোকের একটা কিউরিও শপ আছে, রত্নদ্রব্যের দোকান। বলে কর্নেল উঠে দাঁড়ালেন। আবার তার দোকানটাও ম্যাডাম জুয়েলার্সের ওপর তলায়। কাজে চলুন হালদার মশাই, সেই ভূতের আখড়াটি দেখে আসা যাক। জানতো, তুমিও চলো, তোমাদের দৈনিক সত্যসেবক পত্রিকার জন্য কয়েক কিস্তি লোভনীয় খাদ্য পেয়ে যাবে। প্রথমে চোখে পড়ল জংধারা ছোট্ট গেটের পাশে ছাঁটা এক টুকরো চৌকো ফলক। তাতে ইংরেজিতে লেখা আছে, হিউম্যান জিনোম রিসার্চ সেন্টার।
দোতলা বাড়িটা সত্যিই হানা বাড়ি। গেটে তালাবন্ধ, ভেতরে আগাছার জঙ্গল, চারিদিকে দেয়াল ঘেরা এই বাড়ির অবস্থাও জরাজীর্ণ। পলেস্তারা খসে গেছে কোথাও কোথাও, কার্নিশে গাছ গজিয়েছে। পুরনো আমলের বাগান বাড়ি হতে পারে। ডাইনে বিশাল এলাকা জুড়ে কি কারখানা গড়া হচ্ছে। বাঁদিকে এক ফালি খোয়া বিছানো রাস্তা এবং নতুন পুরনোয় ঘেঁষাঘেঁষি অনেক বাড়ি, একটাতে ঘন গাছপালা। হঠাৎ করে মনে হয় গ্রাম শহরে মেশানো কোনো মফস্বল জনপদ। কর্নেল বাইনোকুলারে গেট থেকে ভেতরটা দেখছিলেন। বললাম, এই কিসের গবেষণা কেন্দ্র? কর্নেল বাইনোকুলার নামিয়ে বললেন, জেনেটিক্সের। হালদার মশাই অবাক হয়ে বললেন, কে কে? জবাব না দিয়ে কর্নেল ফুটপাত ধরে এগিয়ে গেলেন একটা পান সিগারেটের দোকানের দিকে। হালদার মশাই আমার দিকে তাকালেন। বললাম, জেনেটিক ব্যাপারটা আমিও বুঝি না হালদার মশাই, শুধু এইটুকু বলতে পারি এখানে সম্ভবত কোনো বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র গড়া হবে, তাই আগে ভাগেই ফলক সেটে দিয়েছে। গভর্নমেন্টের কারবার, দেখি নষ্ট পাই নাকি বলে হালদার মশাইও সেই দোকানটার দিকে হন্তদন্ত এগিয়ে গেলেন। আমি আমার ক্রিমরাঙা মারুতি গাড়িতে গিয়ে ঢুকলাম। এভাবে একানারের মতো দাঁড়িয়ে থাকার মানে হয় না। পড়েছি দুজন ছিটগ্রস্তের পাল্লায়। বড়াতে কি আছে কে জানে। বসে থাকতে থাকতে গেটের ভিতর দিয়ে বাড়িটার দিকে তাকালাম। এক সময় হঠাৎ দোতলার একটা জানালা খুলে গেল এবং একটা মুখ দেখলাম। না, ভূতের মুখ বলে মনে হলো না। গোল গাল, অমায়িক এবং বেশ সভ্য ভব্য মানুষের মুখ। আপন মনে হাসছেন তিনি। উৎসাহে গাড়ি থেকে নেমে ওকে ডাকবো ভাবছি, হঠাৎ জানালাটা বন্ধ হয়ে গেল। তাহলে বাড়িটাতে এখন কেউ আছেন, কিন্তু বাইরের থেকে গেটে তালা কেন? খটকা লাগলো। কর্নেল এবং হালদার মশাই ফিরে এলে কথাটা বললাম। কর্নেল বললেন, হ্যাঁ, তুমি বসন্তবাবুকে দেখেছ। শুনলাম ভদ্রলোক বদ্ধ পাগল, তাই ওর ছোট ভাই রাজেনবাবু ওকে বাড়িতে আটকে রেখে বাইরে যান। রাজেন অধিকারী নাকি ব্যাঙ্গালোরে কি চাকরি করতেন। সম্প্রতি এই পৈতৃক বাড়িতে এসে উঠেছেন। হালদার মশাই ততক্ষণে গেটের কাছে হেরে গলা ডাকাটাকি শুরু করেছেন। বসন্তবাবু, বসন্তবাবু, মিস্টার অধিকারী। কর্নেল বললেন, হালদার মশাই, বসন্তবাবুকে ডেকে লাভ নেই। তাছাড়া পাগলের পাল্লায় পড়া কাজের কথা নয়। আসুন, আমরা একবার এক জায়গায় যাব। হালদার মশাই চাপা গলায় বললেন, কর্নেল সাহেব, এই চান্স ছাড়া ঠিক নয়। কাল রাত্রে যা শশককে দেখেছি তা তদন্ত করা দরকার। আপনি তাহলে তদন্ত করুন, আমরা চলি। হালদার মশাই কান করলেন না। গেটের গ্রিলের খাদে পা রেখে উঠে গেট পেরিয়ে গেলেন। বললাম, সর্বনাশ, হালদার মশাই করছেন কি? কর্নেল গাড়িতে ঢুকে বললেন, ওর কাজ উনিই করুন, গাড়ি ঘোরাও। আমরা এবার যাব চন্দ্রকান্ত বাবুর বাড়ি। বিজ্ঞানী চন্দ্রকান্ত? কর্নেল হাসলেন। হ্যাঁ ডার্লিং, এই হিউম্যান জেনোম ব্যাপারটা সম্পর্কে ওর সঙ্গে আলোচনা করা দরকার। বিজ্ঞানী চন্দ্রকান্তের সঙ্গে আমাদের অনেক বছরের পরিচয়। উনি থাকেন এখান থেকে 1 কিমি উত্তরে একটা প্রত্যন্ত এলাকায়। সদর রাস্তা থেকে আঁকামাকা সংকীর্ণ রাস্তায় ঢুকে আরও জঙ্গুলে এলাকায় ওর ডেরা। নিরিবিলি বৈজ্ঞানিক গবেষণার উপযুক্ত জায়গা। ওর একটি রোবট আছে, তার নাম ধুন্ধুমার, ডাকনাম ধুন্ধু। এই বিকট নামের কারণ আছে। শব্দটি উচ্চারণ করলে যে ধ্বনির সৃষ্টি হয় তার রোবটটিকে নাকি সক্রিয় করে। বিজ্ঞানের পরিভাষায় মনুষ্যাকৃতি রোবটটিকে সোনিক রোবট বলা চলে। তবে ধুন্ধুকে আমার বড্ড ভয় করে। যন্ত্র মানুষ আর পোষা বাঘ প্রায় একই জিনিস। গাড়ির হর্ন দিতেই অটোমেটিক গেট খুলে গেল। বিজ্ঞানী প্রবরকে সহাস্যে এগিয়ে আসতে দেখলাম। চিবুকে টেকোনা দাড়ি, একরাশ আইনস্টাইনি চুল। পেটে খাটো মানুষটি বড়ই সদালাপি। কর্নেল এবং আমার সঙ্গে কড়া হ্যান্ডশেক করে ড্রয়িং রুমে ঢোকালেন। ধুন্ধুকে দেখতে না পেয়ে নিশ্চিন্ত হলাম। আরও নিশ্চিন্ত হলাম শুনে যে ধুন্ধুর কি ভাইরাস ঘটিত অসুখ হয়েছে, ল্যাবে তার চিকিৎসা চলছে। চন্দ্রকান্ত বললেন, আজকাল আর সিনথেটিক কফি খাই না, ন্যাচারাল কফি খাওয়াচ্ছি। কর্নেল বললেন, কফি পরে হবে, আগে কাজের কথা সেরে নি। বলুন, এবেলা আমার হাতে অঢেল সময়।
হিউম্যান জেনম সম্পর্কে আমার কিছু প্রশ্ন আছে। বিজ্ঞানী ভুরু কুঁচকে তাকালেন। জেনম? আপনি কি জেমস ডি ওয়াটসনের তত্ত্বের কথা বলছেন? নোবেল লরিয়েট ওয়াটসন? হ্যাঁ, ওর হিউম্যান জেনম প্রজেক্টের কথা শুনেছি। চন্দ্রকান্ত হাসলেন। আমি জ্যোতি পদার্থবিজ্ঞানের কারবারি, তবে ইদানিং কোনো কোনো ক্ষেত্রে আমার লাইন জেনেটিক্সের কাছাকাছি এসে পড়েছে। তার জেনম প্রজেক্ট, মানুষের প্রতি দেহকোষে 23 জোড়া ক্রোমোজোম থাকে। ক্রোমোজোমের মধ্যে আছে মালার মতো সাজানো অসংখ্য জিন। সঠিক হিসাব এখনো করা যায়নি। ওয়াটসনের মতে একজন মানুষের দেহে 50,000 থেকে 1,00,000 জিন আছে। প্রতিটি জিনে আছে 300 কোটি ডিএনএ। এই ডিএনএ এর মধ্যে সংকেতে লুকানো আছে মানুষের বংশগত বহু লক্ষণ বা চরিত্র। ওয়াটসন ডিএনএ এর গঠন খুঁজে সেই সংকেতগুলো উদ্ধারের চেষ্টা করছেন। সেটাই ওর জেনম প্রকল্প। জেনম তত্ত্ব কেউ কি এ পর্যন্ত বাস্তবে কাজে লাগাতে পেরেছেন? চন্দ্রকান্ত মাথা নেড়ে বললেন, না, স্রেফ তত্ত্ব। তবে স্বয়ং ওয়াটসনেরই মতে একে কাজে লাগিয়ে বড়জোর বংশানুক্রমিক আদি ব্যাধি নির্মূল করা যায়। এই পর্যন্তই। এর অপব্যবহার করা কি সম্ভব? বাস্তবে কাজে লাগাতে পারলে অপব্যবহার সম্ভব বই কি। কি ধরনের অপব্যবহার? চন্দ্রকান্ত খিক খিক করে খুব হাসলেন। সুস্থ মানুষকে অসুস্থ করা, শরীরের গড়ন বদলে দেওয়া যায়, তবে তার জন্য জেনোমের দরকার কি? সেটা স্রেফ কিছু খাইয়ে বা অপারেশন করেও করা যায়। মোট কথা, তত্ত্বটা এখনো নিছক তত্ত্বই। এ শতকের গোড়ার দিকে ব্রিটেন আমেরিকায় জাতিগত বিশুদ্ধতা রক্ষার জন্য জেনেটিক্সের ইউজেনিক তত্ত্ব নিয়ে খুব হইচই বেঁধেছিল। নাৎসি জার্মানিতে ইউজেনিক তত্ত্ব লক্ষ লক্ষ ইহুদি হত্যার কারণ হয়েছিল। বিজ্ঞানের চেয়ে বিজ্ঞানীরা সাংঘাতিক বিপজ্জনক। ইদানিং দেখছি জেনেটিক্সের নানা তত্ত্বের উদ্ভট উদ্ভট ব্যাখ্যা শুরু হয়েছে। কর্নেল চুরুট জেলে বললেন, জেনোম প্রকল্পের সাহায্যে কৃত্রিম মানুষ তৈরি করা সম্ভব? চন্দ্রকান্ত আবার ভুরু কুঁচকে তাকালেন, তারপর ফিক করে হাসলেন। বহু বছর আগে নোবেলজয়ী আণবিক জীববিজ্ঞানী জ্যাক মোদে বলেছিলেন, ল্যাবে মানুষ করে ফেলবেন। ফুহ, মানুষ ইজ মানুষ। কৃত্রিম ডিএনএ অণু তৈরি কি সম্ভব? চন্দ্রকান্ত অবাক হয়ে বললেন, আপনার পয়েন্টটা কি? এই এলাকায় একটি হিউম্যান জেনম রিসার্চ সেন্টার খোলা হয়েছে বা হবে, জানেন? চন্দ্রকান্ত ভুঁড়ি নাচিয়ে আরেক দফা হাসলেন। আপনি নিশ্চয়ই রাজেন অধিকারীর কথা বলছেন। আমেরিকায় কোনো ইউনিভার্সিটিতে জেনেটিক্স বিভাগে অধ্যাপক ছিলেন ভদ্রলোক। শুনেছি মাত্র, আলাপ হয়নি। এও শুনেছি ভালো মানুষ দাদার উপর পরীক্ষা চালাতে গিয়ে তাকে পাগল করে ফেলেছে। কিন্তু ব্যাপারটা কি? কর্নেল আগাগোড়া সমস্ত ঘটনার বিবরণ দিয়ে বললেন, আমি আপনার সাহায্য চাই চন্দ্রকান্ত বাবু। বিজ্ঞানী চন্দ্রকান্ত চিবুকের টেকোনা দাড়ি চুলকোচ্ছিলেন। এটা ওর চিন্তা ভাবনার লক্ষণ। একটু পরে বললেন, হালদার মশাইয়ের দেখা প্রথম ঘটনাটা, মানে পার্সি ভদ্রলোককে তুলে আছাড় মারাটা চিন্তাযোগ্য বিষয়। কিন্তু দ্বিতীয় ঘটনাটা ওর দেখার ভুলও হতে পারে। মানে চোখ উপরে বেসিনে ধোয়া এবং রক্ত, তারপর সেই চোখ থেকে গুলি বের করা। হালদার মশাইকে তো বিলক্ষণ জানি। বলে চন্দ্রকান্ত হেসে উঠলেন। বললাম, গুলির শব্দ শুনেছিলেন হালদার মশাই? ঘটনাস্থলে পাওয়া রিভলভারটা তার প্রমাণ। গুলিটা নকল পাথরের চোখে লেগেছিল। চন্দ্রকান্ত আবার দাড়ি চুলকোতে থাকলেন। যাই হোক, লোকটার গায়ের জড়িয়ে আমাকে ভাবিয়ে তুলেছে। কর্নেল চোখ বুজে চুরুট টানছিলেন, কোনো কথা বললেন না। আমি বললাম, আপনি বিজ্ঞানী, এ যুগে ফ্র্যাঙ্কেনস্টাইন কাহিনী কি বাস্তবে সম্ভব নয়? আপনি বললেন জেনম তত্ত্ব কাজে লাগিয়ে শরীরের গড়ন বদলানো যায়, শারীরিক শক্তিও তাহলে বদলানো যায়। চন্দ্রকান্ত বললেন, তা যায়, তবে। কর্নেল বাধা দিয়ে বললেন, আপনার ধুন্ধুমার যন্ত্র মানুষ মাত্র, কিন্তু কৃত্রিম চামড়া, কৃত্রিম পেশি, শিরা উপশিরা, কৃত্রিম হৃৎপিণ্ড, ফুসফুস এবং কৃত্রিম রক্ত তো তৈরি করা সম্ভব হয়েছে এ যুগে।
বাকি রইল কৃত্রিম মগজ। কোনো বিজ্ঞানী কি এইসব জুড়ে কৃত্রিম মানুষ তৈরি করতে পারেন না? পারেন, স্বীকার করছি, কিন্তু সেই কৃত্রিম মানুষও আসলে রোবট ছাড়া কিছু নয়। কারণ তার কৃত্রিম মগজ মানুষের মগজের মতো স্বাধীন চিন্তা করতে পারবে না। যে তাকে তৈরি করেছে তারই চিন্তাভাবনা বা ইচ্ছা তাকে কন্ট্রোল করবে। কর্নেল সোজা হয়ে বসলেন। তাহলে তাকে রিমোট কন্ট্রোল সিস্টেমে চালানো যাবে। ঠিক, 100 ভাগ ঠিক। চন্দ্রকান্ত চাপা স্বরে বললেন, এখন কথা হচ্ছে রাজেন অধিকারী তা করতে পেরেছেন কিনা। আমি না বলে পারলাম না। ম্যাডাম সাহেবের হিরে চুরি তাহলে রাজেনবাবুরই কীর্তি? জেনোম রিসার্চের জন্য প্রচুর টাকার দরকার। হিরেটার দাম এ বাজারে প্রায় 1.5 কোটি টাকা। কর্নেল অট্টহাসি হাসলেন। জয়ন্ত খাঁটি সাংবাদিক হতে পারল না বলে ওর সমালোচনা করি বটে, তবে ওর মধ্যে সাংবাদিক সুলভ চটজলদি সিদ্ধান্ত করার স্বভাব আছে। ডার্লিং, তোমাকে বারবার বলেছি, বাইরে থেকে যা যেমনটি দেখাচ্ছে ভেতরে তা তেমনটি নয়। বিজ্ঞানী চন্দ্রকান্ত হঠাৎ উঠে দাঁড়ালেন। চলুন না রাজেন অধিকারীর সঙ্গে আলাপ করে আসি। যদি উনি এতক্ষণ না ফিরে থাকেন, আমি এমপিডি দিয়ে বাইরে থেকে কিছু ডেটা সংগ্রহ করে নেব। বললাম, এমপিডি মানে? মাল্টিপারপাস ডিটেক্টর, আমারই আবিষ্কার। চন্দ্রকান্ত সগর্বে বললেন, ওর বাড়ির ভেতর কি কাজকর্ম হয় তার হদিস পেয়ে যাব। কর্নেলে উঠলেন, বললেন, আমার ভয় হচ্ছে হালদার মশাই কোনো কেলেঙ্কারি না বাঁধান। একগুঁয়ে মানুষ, আত্মবিশ্বাস প্রচণ্ড, আবার ওই জিনিসটা তাকে বিপদে ফেলে। অন্তত তার অবস্থা জানার জন্য আমাদের ওখানে আবার যাওয়া দরকার মনে হচ্ছে। বিজ্ঞানী নিজের গাড়ি বের করলেন। ওর গাড়ি আগে, আমাদেরটা পিছু। বিজ্ঞানীর গাড়ি বলে কথা। সদর রাস্তায় পৌঁছে রকেটের বেগে উধাও হয়ে গেল। বললাম, কি অদ্ভুত মানুষ। কর্নেল হেসে বললেন, সম্ভবত আমরাও আরো অদ্ভুত মানুষের পাল্লায় পড়তে চলেছি ডার্লিং। আপনি কি কৃত্রিম মানুষের কথা সত্যি বিশ্বাস করেন? মানে যাকে গত রাতে হালদার মশাই দেখেছেন? নিছক একটা থিওরি জয়ন্ত। বলে কর্নেল বাইনোকুলার তুলে রাস্তার ধারের গাছে হয়তো পাখি খুঁজতে থাকলেন। সেই বাড়িটার কাছে গিয়ে দাঁড় করালাম। বিজ্ঞানী প্রবরের গাড়িটা খুঁজে পেলাম না। বললাম, সর্বনাশ, চন্দ্রকান্ত বাবুকে কৃত্রিম মানুষ হাপিস করে দেয়নি তো? কর্নেল গাড়ি থেকে বেরিয়ে বললেন, চন্দ্রকান্ত বাবুর অভ্যাস খোদার ওপর খোদকারি করা। ন্যাচারাল কফির বদলে সিনথেটিক কফি খান, খিদে পেলে নাকি এনার্জি ক্যাপসুল খান। কৃত্রিম অর্থাৎ ওর ভাষায় সিনথেটিক মানুষের প্রতি আসক্তি স্বাভাবিক। যাই হোক, গেটের দরজায় আর তালা আটা নেই। ওই দেখো ওর গাড়ি। বলে কর্নেল গেট ফাঁক করে ভেতরে ঢুকে গেলেন। আমি গাড়ি ঢোকাতে সাহস পেলাম না। বেরিয়ে গিয়ে ওকে অনুসরণ করলাম। এবড়ো খেবড়ো খোয়া ঢাকা রাস্তা, দুধারে বিচ্ছিরি জঙ্গল। বাড়িটার সামনেই চন্দ্রকান্তর গাড়ি দাঁড় করানো। আমরা সেখানে যেতেই তার সাড়া পাওয়া গেল ঘরের ভিতর থেকে। চলে আসুন কর্নেল। সেকালে হলঘর বললেই চলে। ঝাড়বাতিও আছে। পুরনো আসবাবপত্রে সাজানো বনেরই পরিবারের বৈঠকখানা। চন্দ্রকান্ত আলাপ করিয়ে দিলেন রাজেন অধিকারীর সঙ্গে। রাজেনবাবুর বয়স আন্দাজ 60-এর কাছাকাছি। রোগা হাড়গিলে চেহারা, পরনে গলাবন্ধ কোট আর ঢোলা পাতলুম, মাথায় কাঁচা পাকা সন্দেশি চুল, চোখে পুরু লেন্সের চশমা। কেমন ভুতুরে চেহারা যেন, তবে হাসিটা অমায়িক এবং ভাবে ভাবেও বড় বিনয়ী। শশব ব্যস্তে অভ্যর্থনা করে আমাদের বসালেন। বললেন, হিউম্যান জেনম রিসার্চ সেন্টার সম্পর্কে ক্রমশ আপনাদের মতো বিশিষ্ট মানুষদের আগ্রহ জাগাতে পেরেছি। এ আমার সৌভাগ্য। দেশে ফিরে আসার পর বিজ্ঞানী মহলে শুধু ব্যঙ্গ বিদ্রুপের পাত্র হয়ে উঠেছিলাম। এখন দেখছি সমজদার বিজ্ঞ মানুষেরও অভাব নেই। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতি পদার্থবিদ মিস্টার চন্দ্রকান্ত চৌধুরীকেও আমি আকর্ষণ করতে পেরেছি। চন্দ্রকান্ত সহাস্যে বললেন, এবং একজন প্রকৃতি বিজ্ঞানীকেও। উনি কর্নেলের দিকে আঙুল তুললেন। কর্নেল বললেন, এবং একজন নামকরা সাংবাদিককেও। কর্নেল আমার দিকে তাকালেন, ঠোঁটের কোনায় দুষ্টু হাসি। রাজেনবাবু বললেন, জয়ন্তবাবু, আমার এই প্রজেক্ট সম্পর্কে কিছু লিখুন।
এদেশে এই প্রথম বেসরকারি উদ্যোগের জেনোম প্রজেক্ট। গভর্নমেন্ট মানেই আমলাতন্ত্র, কিন্তু সরকারি বিজ্ঞানীদের আমলাতন্ত্র আরো সাংঘাতিক। বলে টাকা দিচ্ছি, তবে বোর্ড করতে হবে, তাতে ওরা থাকবেন। বুঝুন ব্যাপার, লাল ফিতের ফাঁসে দম আটকে শেষে আমিই মারা পড়ব। কর্নেল বললেন, আপনার ল্যাব আছে নিশ্চয়ই? আছে, মানে সবে গড়তে শুরু করেছি। জয়ন্তকে আপনার ল্যাব দেখিয়ে ব্যাপারটাকে বুঝিয়ে বলুন, তাহলে ও সেইভাবে কাগজে লিখবে। আর দৈনিক সত্যযুগ পত্রিকার লেখা মানেই প্রচণ্ড প্রভাব সৃষ্টি। জানি জানি বলে উৎসাহে উঠে দাঁড়ালেন রাজেন অধিকারী। আসুন, আপনারাও আসুন। ল্যাবরেটরি মানেই বিদঘুটে যন্ত্রপাতি, রাসায়নিক জিনিসপত্র, নানা রকম গন্ধ। তার সঙ্গে একালে হরেক সাইজের কম্পিউটার এবং ভিশন স্ক্রিন যুক্ত হয়েছে। তা চন্দ্রকান্তের ল্যাব এবং রাজেনবাবুর ল্যাবের মধ্যে একটাই ফারাক চোখে পড়ল। যারে রঙিন তরল পদার্থে চুবানো ইঁদুর, আরশোলা, টিকটিকি ইত্যাদি সরীসৃপ পোকামাকড়। তারপর আটকে উঠলাম দেখে, কবজি থেকে কাটা একটা হাত, মানুষের হাত। আমার চমক লক্ষ্য করে রাজেনবাবু বললেন, হাসপাতালের মর্গ থেকে জোগাড় করেছি, এবার জেনোম ব্যাপার বুঝিয়ে বলি। আমার পকেটে রিপোর্টার্স নোট বই সবসময় থাকে। উনি বকবক শুরু করলে আমি নোট নেওয়ার ভান করে যা খুশি লিখতে থাকলাম। চন্দ্রকান্ত একটা কম্পিউটারের দিকে ঝুঁকে আছেন দেখলাম, কিন্তু কর্নেল কোথায় গেলেন? প্রায় আধ ঘন্টা টানা বকবক করে এবং এটা ওটা দেখিয়ে রাজেন অধিকারী যখন থামলেন, তখন আর চোখে তাকিয়ে কর্নেলকে ঢুকতে দেখলাম। একটু পরে আমাদের বিদায় দিতে গেট পর্যন্ত এলেন রাজেন অধিকারী। বললেন, আপনাদের জন্য সব সময় দরজা খোলা। বিজ্ঞানী চন্দ্রকান্ত কেন কে জানে একটি কথাও না বলে তার গাড়ি নিয়ে আগের মতোই উধাও হয়ে গেলেন। আমরা এগোলাম ভিআইপি রোডের দিকে। যেতে যেতে বললাম, গোপন তদন্তের ফল বলতে আপত্তি আছে? কর্নেল হাসলেন। বন্দি হালদার মশাইকে উদ্ধার করতে পেরেছি, তিনি ভোঁকাট করেছেন। চমকে উঠে বললাম, হ্যাঁ? কর্নেল শুধু বললেন, হ্যাঁ। কোনো গুরুতর চিন্তাভাবনার সময় আমার বৃদ্ধ বন্ধুটির চোখ বুজে যায়, ডাকলেও সারা শব্দ পাওয়া যায় না। হালদার মশাইয়ের ব্যাপারটা তখনকার মতো জানা গেল না। শুধু ভাবছিলাম যারে চুবানো সেই কাঁটা হাতটার কথা, এবং শিউরে উঠেছিলাম। হালদার মশাই জোর বাঁচা বেঁচেছেন তাহলে। আমরা পৌঁছতে দেরি করলে গোয়েন্দা ভদ্রলোককে নিশ্চয়ই কুচি কুচি করে কেটে জিনোম বিজ্ঞানী রাজেন অধিকারী জারে চুবিয়ে রাখতেন। কর্নেলের বাড়ির লনে গাড়ি ঢুকিয়ে দেখি উনি তখনও ধ্যানস্থ। বললাম, এসে গেছি বস। কর্নেল চোখ খুলে বললেন, কখনো কানমলা খেয়েছো ডার্লিং? হঠাৎ এই অদ্ভুত প্রশ্নে ভেবাচাকা খেয়ে বললাম, কানমলা? তার মানে? নিশ্চয়ই খেয়েছো, বিশেষ করে তোমার ছেলেবেলা পাড়াগাঁয়ে কেটেছে যখন। কর্নেল আস্তে সুস্তে গাড়ি থেকে বেরোলেন, একটু হেসে বললেন, কানমলা খাওয়া খুব অপমানজনক ব্যাপার। কাউকে চূড়ান্ত অপমান করতে হলে কান মলে দেওয়াই যথেষ্ট। কারো কান ধরলেই সে জব্দ হয়। শুধু মানুষ নয়, জন্তু জন্তু জানোয়ারদেরও কান ধরলে জব্দ। ব্যাপারটা কি? তুমি কি গাড়িতেই বসে থাকবে নাকি বেরোবে? ঘড়ি দেখে বললাম, 12টা বাজে। প্রেস ক্লাবে লাঞ্চের নেমন্তন্ন আছে, এক মন্ত্রী ভাষণ দিতে আসবেন। ঠিক আছে, তাহলে তুমি এসো বলে কর্নেল চলে গেলেন। একটু অভিমান নিশ্চয়ই হলো। হালদার মশাইয়ের বন্দী হওয়া এবং কানমলা ব্যাপারটা জানার খুব ইচ্ছে ছিল, কিন্তু এই খেয়ালি বৃদ্ধের রকম সকম বরাবর দেখে আসছি। যত সময় নিজে থেকেই জানাতে ব্যস্ত হয়ে উঠবেন, কাজে গাড়ি ঘুরিয়েই তখন স্থান ত্যাগ করলাম। সন্ধ্যের দিকে একবার ভেবেছিলাম কর্নেলের বাড়ি যাব, কিন্তু উনি যখন তখন হুট করে বেরিয়ে নিপাত্তা হয়ে যান। তাই টেলিফোন করলাম। ষষ্ঠীচরণ ফোন ধরেছিল, এক কথায় জানিয়ে দিল, বাবা মশাই বেরিয়েছেন। হালদার মশাইয়ের ফ্ল্যাটে রিং করলাম, কোনো সাড়া পাওয়া গেল না। বিজ্ঞানী চন্দ্রকান্তকে রিং করলাম, ফোনে তখনই সাড়া এলো। জয়ন্তবাবু নাকি? অবাক হয়ে বললাম, গলা শুনেই লোক চেনার যন্ত্র তৈরি করেছেন বোঝা যাচ্ছে। ঠিক তাই। বিজ্ঞানীর হাসি ভেসে এলো, আমার সোনিম থিওরি। ছটপট বললাম, জেনোম থিওরির পর সোনিম থিওরি এলে আমার 12টা বেজে যাবে চন্দ্রকান্তবাবু, প্লিজ থিওরি থাক।
সহজ ব্যাপার জয়ন্তবাবু। ইংরেজিতে SONIM, শনি, শব্দ, ধ্বনি, বুঝলেন তো? ল্যাবে বসে আছি জয়ন্তবাবু, আমার ঘরে যারা আসেন তাদের গলার স্বর, শব্দ, উচ্চারণের বিশেষ বিশেষ ভঙ্গি ইত্যাদি সব রেকর্ড করে রাখি। কম্পিউটারে সেই ডেটা অ্যানালিসিস করে নিই, তারপর টেলিফোনের সঙ্গে কম্পিউটারের কানেকশন, ব্যাস, সো ইজি। প্লিজ, আমি জানতে চাইছি আপনার সেই মাল্টিপারপাস ডিটেক্টর যন্ত্রে রাজেনবাবুর বাড়ি সম্পর্কে কি তথ্য পেলেন? ডেটা অ্যানালিসিস চলছে, এখনো কিছু বুঝতে পারছি না, আরও 2-1 দিন লেগে যাবে হয়তো। কৃত্রিম মানুষের কোনো হদিশ পেলেন কি? না, তবে একটা অদ্ভুত ধ্বনি তরঙ্গ ধরা পড়েছে। কোনো পার্থিব বস্তু বা প্রাণী এই ধ্বনি তরঙ্গের কারণ নয়, এটুকু বলতে পারি। চন্দ্রকান্ত বাবু, আপনি তো হালদার মশাইকে ভালোই চেনেন। খুব চিনি। রাজেনবাবুর বাড়ি ঢুকে উনি বিপদে পড়েছিলেন। আমরা যখন ওর ল্যাবে ছিলাম তখন কর্নেল ওকে দেখতে পান, বন্দি অবস্থায় ছিলেন। কর্নেল ওকে উদ্ধার করেন। কর্নেল আমার পাশে বসে আছেন, কথা বলুন। কর্নেলের কণ্ঠস্বর ভেসে এলো। ডার্লিং, তখন যে কথাটা তোমাকে বোঝাতে চেয়েছিলাম, আবার বুঝতে চেষ্টা করো। কানমলা, প্রতিপক্ষকে জব্দ করতে হলে তার কান ধরে ফেলবে, কেমন? যখনই কেউ তোমার উপর হামলা করবে, তোমার লক্ষ্য হবে তার কান, ভুলো না কিন্তু। ছুটে গিয়ে বললাম, এই নাক কান মোলে প্রতিজ্ঞা করছি। নাক নয়, কান। তুমি কান মোলে প্রতিজ্ঞা করার ব্যাপারটা লক্ষ্য করো জয়ন্ত, তাহলেই বুঝতে পারবে কান একটা ভাইটাল প্রত্যঙ্গ। মানুষ শুধু নাক মোলে প্রতিজ্ঞা করে না, কানও মলতে হয়। তবে না, নিজের কান নিজে মলে নিজেকে জব্দ করার অর্থ হয় না। ছাড়ছি। কান ধরে আছো নাকি? না, ফোন। ফোনের সঙ্গে কানের ঘনিষ্ঠ সম্পর্ক ডার্লিং। ফোন মানে ধ্বনি, ধ্বনি আমরা কানে দিয়েই শুনি। খাপ্পা হয়ে টেলিফোন রেখে দিলাম। ঠিক করলাম এসব উদ্ভুট্টে ব্যাপারে কিছুতেই নাক গলাবো না, এমনকি ওই বৃদ্ধ ঘুঘুর মুখদর্শনও আর করব না। পরদিন বিকেলে পত্রিকা অফিসে রাজেন অধিকারীর টেলিফোন পেলাম। রাজেনবাবু বললেন, মিস্টার জয়ন্ত চৌধুরীর সঙ্গে কথা বলতে চাই। জয়ন্ত চৌধুরী বলছি। মিস্টার চৌধুরী, খবরটা তো বেরোলো না আপনাদের কাগজে, খুব আশা করেছিলাম। বেরোবে, আসলে আমাদের কাগজে বিজ্ঞাপনের চাপ খুব বেশি তো, সবসময় সব খবরকে জায়গা দেওয়া যায় না। শুনুন, ব্যাপারটা সায়েন্টিফিক কিনা, কাজেই জটিল। আপনার লেখার সুবিধে হবে বলে আমি একটা আর্টিকেল আকারে লিখে লোক দিয়ে পাঠাবো কি? পাঠাতে পারেন, কিন্তু এখনই আমাকে রাইটার্স বিল্ডিংয়ে যেতে হবে, ফিরতে দেরি হতে পারে। নিচে রিসেপশনে দিয়ে যেতে বলবেন আপনার লোককে। না জয়ন্তবাবু, ওটা আপনার হাতে সরাসরি পৌঁছানো দরকার, কারণ এর আগে আমি সব কাগজে রাইট আপ পাঠিয়েছি, ছাপা হয়নি। প্রেস কনফারেন্স ডেকেছি, কেউ আসেনি। আমাকে আসলে কেউ পাত্তা দিতে চায় না। হ্যাঁ, ছোটোখাটো কাগজ ছেপেছে, কিন্তু তাতে কাজ হয়নি। হয় না, বড় কাগজে বেরোলে লক্ষ লক্ষ লোকের নজরে পড়ে। বুঝেছি, আপনি এক কাজ করুন, খামে আমার নাম লিখে পাঠান, তাহলেই আমি পেয়ে যাব। ঠিক আছে, আসলে আমি আজই কদিনের জন্য বাইরে যাচ্ছি, তাই এত তাড়া। 1 মিনিট মিস্টার অধিকারী, কাল সকালে কি আপনার বাড়িতে চোর ঢুকেছিল? হ্যালো 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 হ্যালো। একটু পরে সারা এলো। ঢুকেছিল, কিন্তু আপনি কি করে জানলেন? রিপোর্টারদের খবরের সোর্স বলা বারণ। হ্যালো 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 হ্যালো। লাইন কেটে গেল। বুঝলাম বোকামি করে ফেলেছি। কিছুক্ষণ পরে হালদার মশাইকে ফোন করলাম। রিং হতে থাকলো, কিন্তু কেউ ফোন ধরল না। টেলিফোনের গন্ডগোল অথবা হালদার মশাই কোথাও পাড়ি জমিয়েছেন। ভদ্রলোক রহস্য অন্ত প্রাণ যাকে বলে, হয়তো ইয়াজদার্গীদের হীরের খোঁজেই হন্যে হয়ে বেড়াচ্ছেন। রাত 10টায় অফিস থেকে বাড়ি ফিরছিলাম প্রতিদিনের মতো। রাজেন অধিকারীর কোনো রাইট আপ বা আর্টিকেল
কেউ রিসেপশনে জমা দিয়ে যায়নি। সত্যি মুখ ফসকে কথাটা বলা বোকামি হয়েছে। লোকটা সতর্ক হয়ে গেছে। সল্ট লেকে নতুন কেনা ফ্ল্যাটে মাসখানেক হলো উঠেছি। রাস্তা খাঁ খাঁ জনহীন। শীতের রাতে কুয়াশায় জমে আছে গাছপালায়। হঠাৎ দেখি প্রায় 30 মিটার দূরে একটা লোক রাস্তার মাঝখান দিয়ে আসছে। হর্ন দিয়েও তাকে সরানো গেল না। পাগল টাগল হবে। তাকে পাশ কাটানোর চেষ্টা করলাম, কিন্তু সে আবার সামনে এসে দাঁড়ালো। দুটো ল্যাম্প পোস্টের মধ্যবর্তী জায়গা, দুধারে গাছ এবং ঝোপঝাড়। ব্রেক কষেই দেখি তার গায়ে নেভি ব্লু সোয়েটার। তারপর তার চেহারার দিকে চোখ গেল। ও কি মানুষ! ও কি মানুষ! হালদার মশাইয়ের বর্ণনার সঙ্গে মিলে যাচ্ছে। বুকটা ধড়াস করে উঠল। সে আমার গাড়ির সামনে এসে ঝুঁকে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বুঝলাম গাড়িটা সে দুহাতে উল্টে ফেলে দেওয়ার মতলব করছে। এক লাফে গাড়ি থেকে বেরিয়ে পড়লাম। অমনি সে আমার দিকে এগিয়ে এলো। অদ্ভুত জলজলে নীলচে চোখে হিংস্রতার ছাপ। মুহূর্তে কর্নেলের কথাটা মনে পড়ে গেল। আমাকে ধরার আগেই মরিয়া হয়ে আমি তার উপর ঝাঁপ দিয়ে তার কান দুটো ধরে মোচড় দিলাম। অমনি সে ধরাস করে নেতিয়ে পড়ল, একেবারে চিৎপাত। এরপর আর নার্ভ ঠিক রইল না আমার। শটান গাড়িতে ঢুকে স্টার্ট দিয়ে বেরিয়ে গেলাম। ফ্ল্যাটে ফিরে প্রতিজ্ঞা খুলে কর্নেলকে রিং করলাম। আমার হাত তখন কাঁপছিল। কর্নেলের সারা পেয়েই বললাম, এইমাত্র ধনটার পাল্লায় পড়েছিলাম। আপনার কথা মতো কনমলে জব্দ করেছে তো? হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার। ভাগ্যিস আপনার পরামর্শটা মনে পড়েছিল, নইলে জামসিজ নওরোজের মতো হাড় গোড় ভাঙা দলা পাকানো মাংসপিণ্ড হয়ে পড়ে থাকতাম। শীতের রাতে শর্ট লেকের ব্যাপার তো জানেন, চেঁচিয়ে মাথা ভাঙলেও কেউ বেরিয়ে আসতো না। কর্নেলের হাসি শোনা গেল। বললেন, ডার্লিং, তোমার ওপর তো রাজেনবাবুর রাগ হওয়ার কথা নয়। উনি কাগজে প্রচার চান। আমারই বোকামি। উনি বিকেলে ফোন করেছিলেন বলেই ঘটনাটা সবিস্তারে জানিয়ে দিলাম। কর্নেল বললেন, হালদার মশাই গোয়েন্দাগিরি করতে গিয়ে বরাবরই বন্দী হন, সে তো জানো। এবারেও মুখের টেপ সাঁটা অবস্থায় বাথরুমে বন্দী ছিলেন। হাত পা শক্ত করে বাঁধা ছিল। দরজায় পাহারা দিচ্ছিল তোমার দেখা দানব। আমার ভাষায় কৃত্রিম মানুষ। বিজ্ঞানী চন্দ্রকান্তের সিনথেটিক কফির মতো সিনথেটিক ম্যানও বলতে পারো। তো তার পাল্লায় পড়ে আমারও বাঁচার কথা ছিল না। নিশ্চয়টা কল্পনা করো জয়ন্ত। বাথরুম খোলা, হালদার মশাই পড়ে আছেন। দানোটা দরজার সামনে আমাকে দেখেই দুহাত বাড়ালো। জায়গাটা করিডোর মতো। কয়েক হাত দূরে দোতলার সিঁড়ি। হঠাৎ দেখি সিঁড়ি বেয়ে নেমে আসছেন এক ভদ্রলোক, মুখে শিশুর হাসি। দেখা মাত্র বুঝলাম রাজেনবাবুর দাদা সেই পাগল ভদ্রলোক। মিটিমিটি হেসে চোখ নাচিয়ে চাপা গলায় বললেন, কান মলে দিন বেটার ছেলের, জব্দ হবে। ব্যাস। দানাটা হাত বাড়াতেই আমি তার কান দুটো ধরে জোরে মলে দিলাম। কাজেই তোমাকে কান মলে দেওয়ার কথা বলে আসলে সতর্ক করেই দিয়েছিলাম। থ্যাঙ্কস বস, কিন্তু কালই পুলিশকে জানিয়ে দেননি কেন? হালদার মশাই জানিয়েছিলেন, পুলিশ গিয়ে কোনো হদিশ পায়নি। মাঝখান থেকে হালদার মশাই পুলিশের জেরায় জেরবার হয়েছেন। উনি কোথায় আছেন? ফোনে পাচ্ছি না কাল থেকে। দমদমে ওর সেই আত্মীয়ের বাড়িতে আছেন। আসলে রাজেনবাবুর বাড়ির দিকে সারাক্ষণ নজর রাখার জন্য ওখানে ডেরা পেতেছেন। আমার নার্ভ বিগড়ে গেছে। বস, রাখছি। সকালে চলে এসো, চন্দ্রকান্ত বাবুর আসার কথা আছে। যাব। ফোন রেখে দিয়ে কিছুক্ষণ আচ্ছন্ন অবস্থায় বসে রইলাম। কলকাতা মহানগরে এমন একটা সাংঘাতিক বিপজ্জনক দানব ঘুরে বেড়াচ্ছে, কেউ কি বিশ্বাস করতে চাইবে? সারাটা রাত প্রায় জেগেই কাটিয়েছিলাম। একটু শব্দ হলেই চমকে উঠি। ওই ভয়ঙ্কর দানকে কোনো অস্ত্রই জব্দ করা যাবে না, শুধু কান মললেই ব্যাটার ছেলে কাত। কাজেই যদি সে রাত বিরেতে হানা দেয়, তার কান মলে দেওয়ার জন্যই জেগে থাকা দরকার। শেষ রাতে কখন একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, সেটা জেগে ওঠার পর বুঝলাম। নিজের ওপর চটে গেলাম। ভাগ্যিস দানোটা উৎপাত্তে আসেনি। যখন কর্নেলের তেতলার অ্যাপার্টমেন্টে পৌঁছলাম, তখন প্রায় 9:30 বাজে। ড্রয়িং রুমে ঢুকে দেখি বিজ্ঞানী চন্দ্রকান্ত ভাষণ দিচ্ছেন এবং কর্নেল মনোযোগ দিয়ে শুনছেন। ইশারায় আমাকে বসতে বললেন কর্নেল। ষষ্ঠীচরণ কফি দিয়ে গেল। চন্দ্রকান্ত বলছিলেন,
ক্লোনিং আর জেনোম এক জিনিস নয়। ক্লোনিং বলতে সাদা বাংলায় কলম করা। 1000 বছর আগেও মানুষ জেনেটিক্স না জেনেও ক্লোনিং করেছে। এক জাতের উদ্ভিদের সঙ্গে আরেক জাতের উদ্ভিদ কিংবা এক জাতের প্রাণীর সঙ্গে আরেক জাতের প্রাণীর ক্লোনিং করেছে। কিন্তু আধুনিক জেনেটিক্সের থিওরির অপব্যাখ্যা করে কেউ কেউ বলেছেন দেহকোষের ডিএনএ অণুতে কারচুপি করে মানুষকে গাধা করা যায়, কিংবা ধরুন একই মানুষের অসংখ্য আদল গড়া যায়, তবুও তারা এক। এভাবে অসংখ্য কর্নেল কিংবা এই চন্দ্রকান্ত চৌধুরী বাজারে ছাড়া যায়। কিন্তু আমি বলবো এটা বাড়াবাড়ি, এটা স্রেফ ভুল, বিজ্ঞানের নামে অপবিজ্ঞান। মশাই, মানুষ ইজ মানুষ। জিনোম থিওরি কখনো দাবি করছে না মানুষকে গাধা কিংবা দানও বানানো যায়। কর্নেল বললেন, সিনথেটিক মানের ব্যাপারটা বলুন চন্দ্রকান্ত বাবু। চন্দ্রকান্ত হাসলেন। রাজেন অধিকারীর বাড়িতে অদ্ভুত ধ্বনি তরঙ্গ অ্যানালিসিস করে বুঝেছি আমার তৈরি শ্রীমান ধুন্ধুর মতোই কোনো রোবট আছে, কিন্তু সে রোবট ধুন্ধুর চেয়ে বহু গুণে উন্নত। তার দেহ ধাতু দিয়ে তৈরি নয়, কৃত্রিম হাড় মাংস দিয়ে তৈরি। ঠিক ঠিক, চন্দ্রকান্ত নড়ে বসলেন। কিন্তু এইসব জিনিসকে একেবারে কৃত্রিম বলতে দ্বিধা হচ্ছে। সম্ভবত মৃত মানুষের দেহকোষের ডিএনএ অণুতে কোনো প্রক্রিয়ায় কারচুপি করে হাড় মাংস রক্ত চামড়া ইত্যাদি তৈরি করেছেন রাজন অধিকারী, তারপর জোড়া দিয়ে একটা মানুষ করেছেন। জেনোম প্রজেক্ট তাহলে সফল করতে পেরেছেন রাজেনবাবু? বিজ্ঞানী চিবুকে দাড়ি চুলকে বললেন, সম্ভবত। আমি চুপ করে থাকতে পারলাম না, বললাম, কাল রাতের দানোটা আমাকে। হাত তুলে চন্দ্রকান্ত বললেন, শুনেছি, কিন্তু কান ধরলে কেন জব্দ হয় জানেন কি? আমার কাছে শুনুন, আপনাকে আমার সোনেম থিওরির কথা বলেছি। রাজেনবাবুর ওই রোবটটিও ধ্বনি তরঙ্গের সাহায্যে চালিত হয়। কানই ধ্বনি তরঙ্গের একমাত্র গমনপথ। কাজেই ওর কান চেপে ধরলে রাজেনবাবুর রিমোট কন্ট্রোল থেকে পাঠানো ধ্বনি তরঙ্গ ওর ব্রেনে ঢুকতে বাধা পায়। তখন স্বভাবত ও নিষ্ক্রিয় হয়ে যায়। কর্নেল বললেন, আমার ধারণা ওর কানের সঙ্গে কোনো সূক্ষ্ম রিসিভিং যন্ত্র ফিট করা আছে। কানে চাপ পড়লে কিছুক্ষণের জন্য সেটা অকেজো হয়ে যায়। বললাম, রাজেনবাবুর দাদা বসন্তবাবু সেটা জানেন? যেভাবে হোক জানতে পেরেছেন বলে কর্নেল চুরুট ধরিয়ে চোখ বুঝলেন। কিন্তু সম্রাট ইয়াজদার্গিদের হীরের কোনো খোঁজ পেলেন না চন্দ্রকান্তবাবু? আপনার ডিটেক্টরে কোনো খোঁজ মেলেনি? চন্দ্রকান্ত মাথা নেড়ে বললেন, না, রাজেনবাবুর বাড়িতে কোনো হিরে টিরে নেই মশাই। কর্নেল চোখ খুলে বললেন, চন্দ্রকান্তবাবু, আপনার ওই যন্ত্রটি কতটা দূরত্বের পরিধি খুঁজতে পারে? চারদিকে 100 মিটার পরিধির দূরত্ব খুঁজতে পারে। ওপরের দিকে ভার্টিক্যালি? আমি হাত তুললে যতটা উঁচু হয় তত দূর পর্যন্ত। তার মানে দোতলার কিছু ডিটেক্ট করা যায় না আপনার যন্ত্রে? না। হাতে ওটা দেখলে ওর সন্দেহ হতো কিনা বলুন? এই সময় টেলিফোন বাজল। কর্নেল রিসিভার তুলে বললেন, হ্যালো, হ্যাঁ, কে? হালদার মশাই নাকি? কোথা থেকে বলছেন? কি আশ্চর্য, ওখানে কেন গেলেন? বলেন কি, কাকে দেখেছেন? বসন্তবাবুকে? হ্যাঁ, প্রচুর রহস্য। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওয়েট অ্যান্ড সি। উইশ ইউ গুড লাক। রাখছি। কর্নেল ফোন রেখে প্রথমে একচোট হাসলেন। হালদার মশাই গোপালপুর অন সি থেকে ট্রাঙ্ক কল করে জানালেন, গত রাত্রে রাজেনবাবু এবং তার দানবটিকে ফলো করে হাওড়া স্টেশনে যান। তখন রাত প্রায় 11টা। মাদ্রাজ মেল ছাড়ার কথা রাত 8:45। 2.5 ঘন্টা দেরিতে ছাড়ে। ওর ধারণা রাজেনবাবু সে খবর জেনেই দেরি করে স্টেশনে যান। এই হোক, গোয়েন্দা মশাই ওদের ফলো করে গোপালপুর অন সিতে পৌঁছেছেন। উঠেছেন আমার বন্ধু স্মিথ সাহেবের ওসান হাউসে। দোতলার বারান্দা থেকে এক পলকের জন্য নাকি সামনের বালিয়াড়িতে একটা ভাঙা ঘরের ভেতর বসন্তবাবুকে দেখেছেন। নেমে গিয়ে তার আর পাত্তা পাননি। এদিকে রাজেনবাবু উঠেছেন লাইট হাউসের ওদিকে ওবেরয় গ্র্যান্ডে। কাজেই ওর কথার উপর বললাম, প্রচুর রহস্য।
বিজ্ঞানী চন্দ্রকান্ত চোখ নাচিয়ে বললেন, চলুন কর্নেল, গোপালপুর অনসি নিরিবিলি জায়গা। রাজেনবাবুর রোবটটিকে জব্দ করে জেনেটিক্সের মিস্ট্রি সলভ করা যাবে। এই চান্স ছাড়া উচিত নয়। কর্নেল চোখ বুজে দাড়িতে হাত বোলালেন। গেলে আপনাকে খবর দেব। আমি উৎসাহ দেখিয়ে বললাম, নওরোজি জানতে পেরেছিলেন কে হিরে চুরি করেছে, তাই তাকে মরতে হলো। এবার হালদার মশাইয়ের বাড়াতে সাংঘাতিক বিপদ ঘটে না যায়। আমাদের যাওয়া উচিত কর্নেল। হালদার মশাইকে কানওয়ালার পরামর্শ দিয়েছি ডার্লিং, ভেবো না। বিজ্ঞানী চন্দ্রকান্ত উঠে দাঁড়িয়ে বললেন, আমি কিন্তু যাচ্ছি। বিজ্ঞানের এমন রহস্যময় আবিষ্কার হাতে নাতে যাচাইয়ের চান্স ছাড়তে রাজি নই কর্নেল। গোপালপুর উপকূলের মতো শুনশান নির্জন জায়গা ভারতের কোনো সমুদ্র তীরে নেই। আমি রাজেনবাবুর অজ্ঞাতসারে রোবটটির উপর পরীক্ষা চালাবো। উনি খুব জোরে বেরিয়ে গেলেন। কর্নেল ধ্যানস্থ। বললাম, চলি বস, আপনি ধ্যান করুন। তবু কর্নেলের সাড়া নেই। অগত্যা মনে মনে চটে গিয়ে উঠে দাঁড়ালাম এবং বেরিয়ে গেলাম। পরদিন সকালে ব্রেকফাস্ট করে একটা কাজে বেরোতে যাচ্ছি, কর্নেলের ফোন এলো। তাই তো, তৈরি হয়ে থেকো, আমি আধ ঘন্টার মধ্যে যাচ্ছি। কি ব্যাপার? আমরা গোপালপুর অংশী রওনা হব। হ্যাঁ হ্যাঁ, এইমাত্র ম্যাডাম সাহেবের জামাই খুসরো এসেছিলেন। আজ ভোরবেলায় গোপালপুর অন সি বিচে তাঁর শ্বশুর ম্যাডাম সাহেবকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ ট্রাঙ্কলের লালবাজারের থ্রু দিয়ে খবর দিয়েছে। মার্ডার নাকি? তার বলতে, তবে ঘাড় মোটকে মারা হয়েছে। সেই শয়তান রোবটটা, সেই দানব ব্যাটার ছেলে। তৈরি থেকে ডার্লিং, যাচ্ছি। ফোন নামিয়ে রেখে দেখি এই শীতে ঘাম দিচ্ছে, শরীর কাঁপছে। আবার সেই বিভীষিকার মুখোমুখি হওয়া কি ঠিক হবে? জীববিজ্ঞানী রাজেন অধিকারী যদি তাদের দানোর কানের বদলে এবার অন্য কোনো প্রত্যঙ্গে গোপনে রিসিভার যন্ত্র ফিট করে রাখেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।